হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এসএসসি জিডি 2025-এর জন্য আবারও আরেকটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 21, যেখানে 26/2/2024, 26শে ফেব্রুয়ারি 2024-এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের সেকেন্ড শিফটের জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আজকে আমরা। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখে নাও কী রয়েছে। ভারতীয় সংবিধানের মূল হস্তলিখিত সংস্করণ কে লিখেছেন? মূল হস্তলিখিত সংস্করণ কে লিখেছেন? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নম্বর দেখো, প্রযুক্তির দিক থেকে প্রাগৈতিহাসিক যুগ কয়টি ভাগে বিভক্ত? প্রযুক্তির দিক থেকে প্রাগৈতিহাসিক যুগ কয়টি ভাগে বিভক্ত? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, তিনটি হয়ে যাবে এখানে সঠিক আনসার। প্রাগৈতিহাসিক যুগ সাধারণত 3টি যুগে বিভক্ত। এক হচ্ছে প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ আর হচ্ছে লৌহ যুগ। প্রস্তর যুগটা কি? এটি মানব প্রযুক্তির সবচেয়ে প্রাচীন যুগ, যা পাথরের হাতিয়ার ব্যবহার দ্বারা চিহ্নিত। ঠিক আছে। ব্রোঞ্জ যুগ যেখানে হচ্ছে ওই হাতিয়ার, বিশেষ করে হাতিয়ার এবং অস্ত্রের জন্য কাঁসা, তামা এবং টিনের মিশ্রণ করে ব্যবহার করা হতো। আর লৌহ যুগে, ব্রোঞ্জ যুগের পরে এই যুগ হাতিয়ার এবং অস্ত্রের জন্য লোহার ব্যাপক ব্যবহার করা হয়, এই জন্য সেটাকে বলা হয় লৌহ যুগ। ঠিক আছে। তো এই 3টে যুগ ছিল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, ব্রহ্মোৎসব উৎসব ঐতিহাসিকভাবে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানীয়? ব্রহ্মোৎসব উৎসব কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ, কেরল, না হচ্ছে কর্ণাটক, না তামিলনাড়ু? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, অন্ধ্রপ্রদেশ। ব্রহ্মোৎসব উৎসব কোথাকার? না হচ্ছে অন্ধ্রপ্রদেশের। 4 নম্বর দেখো, ভারতে ন্যায়িক পর্যালোচনা ধারণাটি বিচার বিভাগের কোন আইন পর্যালোচনা এবং বাতিল করার অনুমতি দেয় যা পাওয়া যায়? বলো, ভারতের ন্যায়িক পর্যালোচনা এই যে ধারণাটি মৌলিক অধিকার লঙ্ঘন করে, বিচার বিভাগের কোন আইনের পর্যালোচনা এবং বাতিল করার অনুমতি দেয় যা পাওয়া যায়? এটা হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন করে। 5 নম্বর দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর ড্যাশ সাল পর্যন্ত 2টি পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল? তো পঞ্চবার্ষিকী নিয়ে বারবার তোমাদের বলেছি, যতবার আমরা ক্লাস করছি প্রত্যেকটা ক্লাসেই কম বেশি পঞ্চবার্ষিকীর দিকে কিন্তু কোশ্চেন আছে। তো তার নোটসও আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছি, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তোমরা যারা নতুন রয়েছো, এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, তো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, জয়েন করে ওখান থেকে কিন্তু পঞ্চবার্ষিকী নোটসটা কালেক্ট করে নাও। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, 1965। 6 নম্বর দেখো, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন বছর সংগঠিত হয়েছিল? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটা সংগঠিত হয়েছিল 1857 সালে। 1857 সালে। 7 নম্বর দেখো, 2023 সালের আগস্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ড্যাশ নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনার জাতীয় আইকন হয়ে উঠেছে। তো এই কোশ্চেনটা এর পরবর্তীতে মানে একটা শিফটেই একই রকম কোশ্চেন, সেখানে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ওই একই কথা বলা হয়েছে সেখানেও কিন্তু সেই সঠিক অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর। দুটো প্রশ্ন মানে দুটো প্রশ্নের যে একটা পারবে আর একটাতে উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে, সেটা আমি পরবর্তীতে আসছি, তোমরা সেটা দেখবে নিশ্চয়ই। তাহলে এখানে কি বলা হয়েছে না, 2023 সালে আগস্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে না সচিন তেন্ডুলকর নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের জাতীয় আইকন হয়ে উঠেছিলেন সচিন তেন্ডুলকর। 8 নম্বরে দেখো, সোনাল মানসিংহ কোন নৃত্যশৈলীর সাথে প্রধানত যুক্ত? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও কিন্তু। তো ইনি একজন ওড়িশি এবং ভারতনাট্যম, বারবার আলোচনা করে এসেছি, ওড়িশি এবং ভারতনাট্যম নৃত্যের জন্য কিন্তু পরিচিত সোনাল মানসিংহ। কোন মাসে মহিলা সংস্করণ বিল 2023 সংবিধান 128তম সংশোধনী বিল 2023 সালে লোকসভায় পেশ করা হয়েছিল? কোন মাসে? না হচ্ছে সেপ্টেম্বর মাসে এটা পেশ করা হয়েছিল। বিখ্যাত বাদ্যযন্ত্র শিল্পী ড্যাশ কর্ণাটিক সঙ্গীত এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণ লাভ করেছিল? কোন বাদ্যযন্ত্র শিল্পী? তিনি হচ্ছেন লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম।
লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম একজন কর্ণাটক সঙ্গীত এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত উভয় ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণ লাভ করেছিলেন। 11 নম্বরে দেখো, ভারতীয় খেলোয়াড় সানিয়া মির্জা কোন খেলা খেলেন? সানিয়া মির্জা কোন খেলায় খেলেন? না, ইনি একজন লন টেনিস খেলোয়াড়। 2011 সালে ভারতের জনগণনা অনুসারে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুরুষ ও মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্য হলো? রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, পুরুষের এবং মহিলা দুটোরই ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেটা কোনটা? না, সেটা হচ্ছে কেরল রাজ্য। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও 2011 সালে জনগণনা অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার হচ্ছে 65.5 আর পুরুষদের হচ্ছে 82.1। টোটাল ছিল 74, মানে 74% টোটাল। তারপরে তোমাদের এখানে দেখে নাও, এই যে পুরুষ এবং মহিলাদের সাক্ষরতার হার বেশি হচ্ছে কেরল, যেটা হচ্ছে পুরুষদের হচ্ছে 96.1 আর মহিলাদের 92.1। আর সবচেয়ে কম পুরুষ আর মহিলা সেটা হচ্ছে বিহারে 71.2 আর হচ্ছে 51.5। বিহারে সবচেয়ে কম, সবচেয়ে বেশি হচ্ছে কেরল। 12 নম্বর দেখো, ভারতে আসন্ন 2024 সালের নির্বাচনের জন্য ভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং ভোটারদের শিক্ষিত করার জন্য ভারতীয় আইকন হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছিল? দেখো আবারও সেই কোশ্চেনটা আমি বলেছিলাম না, সচিন তেন্ডুলকর। এটাও কিন্তু অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, সচিন তেন্ডুলকর। দুটো প্রশ্নের অ্যান্সারই একই উত্তর, একটু যদি বুঝে সুঝে করো তাহলে কিন্তু দুটোর অ্যান্সারই করে দিতে পারবে। তারপরে দেখো 14 নম্বর, ভারতে ইস্পাত মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কয়টি রয়েছে? সিপিএসইসি, কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ কয়টি রয়েছে? দুটি রয়েছে। কি কি? একটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এসিআইএল, ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারীদের মধ্যে একটা, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, যেটা হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট পরিচালনা করে। তাহলে দুটো, একটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। দুটো মনে রাখো, বর্তমানে ইস্পাত মন্ত্রণালয়ের অধীনে এই দুটি ইস্পাত উৎপাদনকারী কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। 15 নম্বরে দেখো, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রতি গ্রামীণ পরিবারে প্রতি বছর কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়? তো এটা কত দিন? 100 দিন। 100 দিনের। বারবার কিন্তু কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে, এগুলো কিন্তু আমরা আগেও ওই কোশ্চেনগুলো প্রত্যেকটা সালে কিন্তু এই কোশ্চেনগুলো পেয়ে থাকি। 16 নম্বরে দেখো, মুদ্রার সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? তোমরা এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, অনেকে দেখছি লাইক করোনি কিন্তু এখনও পর্যন্ত ক্লাসটাকে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো, আর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু প্লেলিস্ট রয়েছে, একদম প্লেলিস্ট রয়েছে, একের পর এক ক্লাস পেয়ে যাবে, সেই প্লেলিস্ট অনুযায়ী ক্লাসগুলো করে ফেলো। মুদ্রা সরবরাহ একটি স্টক চল নির্দিষ্ট সময়ে জনগণের মধ্যে প্রচলিত মুদ্রার মোট স্টককে মুদ্রা সরবরাহ বলা হয়। তো এখানে সঠিক বলেছে, তো 1 এবং 2 দুটোই কিন্তু এখানে সঠিক। অপশান নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিম্নলিখিত খেলোয়াড়দের জুটি আর খেলার সাথে সম্পর্কিত কোনটা বলো? এই যে মনু ভাকার, খুবই ইম্পর্টেন্ট, আমরা অলিম্পিক ক্লাস আলোচনা করার সময় বলে দিয়েছিলাম মনু ভাকার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখতে পেয়েছো 2024-এর কিন্তু এক্সামে এসছে, আবারও কিন্তু 2025-এ এটা আসার কিন্তু চান্স রয়েছে। মনু ভাকার একজন কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত, আর হচ্ছে তাজিন্দার পাল সিং স্টোর, যিনি একজন শর্টপুট খেলোয়াড়। তাহলে এখানে দুটোই কিন্তু সঠিক রয়েছে, 1 এবং 2, তাহলে অপশান নাম্বার আমাদের 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 18 নম্বরে দেখো, ফুটবলে যদি কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষের বিরুদ্ধে নিম্নলিখিত অপরাধগুলির মধ্যে যে কোনো একটা করে, যা রেফারির মতে অসাবধানতা, ঝুঁকিপূর্ণ বা অত্যধিক বল প্রয়োগ করে করা হয়, তাহলে তাকে সরাসরি ড্যাশ দেওয়া হয়। বলো কি দেওয়া হবে? যদি কোনো প্লেয়ার তার অপক্ষ দলের কোনো প্লেয়ারের সঙ্গে যদি এই যে এরকম বলপূর্ব বা ঝুঁকিপূর্ণ অসাবধানতাবশত এইরকম যদি বল প্রয়োগ করে থাকে, তখন তাকে কি দেওয়া হয়? না, সরাসরি ফ্রি কিক দেওয়া হয়, ফ্রি কিক। তাই তো? যারা তোমরা ফুটবল খেলা দেখো বা ফুটবল খেলো তোমরা তো অবশ্যই জানবে এগুলো। তারপরে দেখো 19 নম্বর, শীতকালে ফসল কাটার উৎসব পালন করার জন্য ঐতিহাসিক মহিষের দৌড় কাম্বোলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? মহিষের দৌড় কাম্বোলা, যেটা হয়ে থাকে কর্ণাটকে হয়ে থাকে।
আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, এটার কিন্তু লাস্টে কিছু আলোচনা রয়েছে, সেটাও দেখে নেবে। দেবদাসীরা কোন নৃত্যশৈলীকে জীবিত রেখেছিল? দেবদাসীরা কোন নৃত্যশৈলীকে জীবিত রেখেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম। ভারতনাট্যমকে। এই ভারতনাট্যম আসলে হচ্ছে সাদির বা দাসী আট্টম নামে পরিচিত। দাসী আট্টম দেবদাসীদের দ্বারা মন্দিরে পরিবেশন করা হতো এই ভারতনাট্যম নৃত্য। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো, ক্লাসটা এখনও যারা লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার নামে রয়েছে, তো দুটোতেই জয়েন করে যাও। দুটোই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলোতে আমরা বিভিন্ন নোটস দিয়ে থাকি, প্লাস জব রিলেটেড আপডেট, প্লাস তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট, কোনো এক্সামের রেজাল্ট, সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। বা রিসেন্ট যে পদ্ম অ্যাওয়ার্ড 2025 সেটারও আমরা পিডিএফ কিন্তু অলরেডি আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো তোমরা যারা কালেক্ট করোনি তো অবশ্যই গিয়ে ওখান থেকে কালেক্ট করে নাও, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।